পাহাড়ের রানী মানালি, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে রোমাঞ্চ আর মুগ্ধতা। রোতাং পাশের সাদা বরফে মোড়া দৃশ্য আর স্নো অ্যাক্টিভিটি থেকে শুরু করে শিশু গ্রামের চেনাব নদীর ওপর হাড়হিম করা জিপলাইন, কিংবা অটল টানেল থেকে শান্ত স্নিগ্ধ হিড়িম্বা দেবী মন্দির বা রাতের জমজমাট মানালির ম্যাল রোড, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, মানালির বর্তমান আবহাওয়া, রাস্তাঘাটের পরিস্থিতি, ঠিক কতদিন আগে ট্রেনের টিকিট বুক করলে বা ট্যুর প্ল্যান করলে আপনাদের ট্রিপটা হবে একদম পারফেক্ট, তার A to Z গাইডলাইন সহ আমার এই ট্যুরের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে চলুন আমার সাথে ঘুরে দেখাই এই জুলাই মাসের পাহাড়ের আবেগ মায়াবী মানালি। কলকাতা থেকে সরাসরি মানালির কোনো ট্রেন বা ফ্লাইট নেই, তাই মানালি যাওয়ার জন্য সবথেকে জনপ্রিয় ও সেরা উপায় হলো প্রথমে কলকাতা থেকে চণ্ডীগড়ে পৌঁছানো। সময় বাঁচাতে চাইলে একমাত্র মাধ্যম ফ্লাইট, আর একটু যদি বাজেট ট্রিপ চান তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে চণ্ডীগড় চলে যাওয়াই সবথেকে ভালো। সবথেকে পপুলার এবং একমাত্র ট্রেন হলো হাওড়া থেকে ছেড়ে যাওয়া নেতাজি এক্সপ্রেস, এবং চণ্ডীগড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট পর্যন্ত অমৃতসর মেল। তারপর চণ্ডীগড় কিংবা আম্বালা স্টেশন থেকে হিমাচল ট্যুরিজমের যে কোনো এজেন্সির গাড়িতে করে কিংবা প্রাইভেট ভলভো বাসে করে রাতে জার্নি করলে চোখ মেলতেই সকাল সকাল পৌঁছে যাবেন স্বপ্নের মানালিতে। তবে আমি মানালিতে পৌঁছেছিলাম চণ্ডীগড় থেকে প্রথমে সিমলা, তারপর স্পিতি ভ্যালি ট্যুর পর্ব শেষ করে। তবে আপনাদের জন্য মানালির এই ভিডিও একদম সেম হতে চলেছে, সেটা আপনারা সরাসরি কলকাতা থেকে মানালিতে পৌঁছুন কিংবা স্পিতি ট্যুর করে মানালিতে প্রবেশ করুন না কেন। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম মানালি। এখন ঘড়ি কাটাতে বাজে সকাল 5:30। এখন আমি আছি মানালিতে আমাদের হোটেলে। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কিভাবে আমি স্পিতি ট্যুর করে আমি এসে পৌঁছেছি মানালিতে। আর যদি না দেখে থাকেন সেই সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। আজকে সকাল সকাল এখানে চারিপাশের ওয়েদার দেখুন কত সুন্দর। এই হচ্ছে মানালিতে আমাদের হোটেল। এই জায়গা থেকে ম্যাল রোড মাত্র 5 মিনিট, একদম পাশেই দেখা যাচ্ছে এইদিকে। আর তার সাথে আশেপাশের পাহাড়ি ভিউগুলো দেখুন। মানে এক কথায় বলতে গেলে আমাদের এই যে হোটেলটা আছে না, একদম পুরো পাহাড়ে ঘেরা, একদম ম্যাল রোডের পাশেই। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সকালের সময় বেশ কিছু পাহাড় চূড়ায় ছোট্ট ছোট্ট সব বরফের আবরণ, আর তার সাথে এখানে আশেপাশের পাখিদের কিচিরমিচির। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ, আজকে আমরা করব বিভিন্ন সাইট সিন, যার মধ্যে রয়েছে সবার প্রথম রোতাং পাস। রোতাং পাসে যাওয়ার জন্য যতটা সম্ভব সকাল সকাল বেরোনো যায় ততটাই কিন্তু মঙ্গল। আমরা রাত্রে ছিলাম এই রুমটাতে, রুম নাম্বার 404, একদম ভিউ রুম। খুব সুন্দর একটা বেড দেখতে পাচ্ছেন। যেহেতু রাত্রে ঘুমিয়েছিলাম সে নগসালা হয়ে গেছে। ইন্টারকমের ফ্যাসিলিটি আছে, চার্জিংয়ের জন্য 2টো করে পয়েন্ট দেওয়া আছে, টিভি আছে, পাখা লাগানো রয়েছে, খাটটা কিছুটা এই ধরনের, ডবল বেড, বালিশ কুশান সব দেওয়া রয়েছে, চারিদিকের ওয়ালটা কিছুটা এই ধরনের, আর ওপরটা উডেন ফিনিশ। আর এই জায়গা থেকে দেখতে পাওয়া যায় দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ। আর এখানে পাশে রয়েছে একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে এইরকম ড্রেসিং টেবিল, ছোট্ট একটা এরকম টেবিল দেওয়া আছে। আর এখানে রয়েছে পাশে অ্যাটাচ বাথরুম, ভেতরে রয়েছে সুন্দর একখানা কমোড, এইরকম ড্রেসিং, এখানে মিরর, গিজার রয়েছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো মানালির বেশ কিছু সাইট সিন, যার মধ্যে কিছু চেনা জায়গা রয়েছে, কিছু অচেনা জায়গা রয়েছে, মানালির ম্যাল রোড রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই। আমাদের হোটেলের নিচেই রয়েছে গাড়ি পার্কিং, যেখানে রয়েছে আমাদের গাড়ি দাঁড়িয়ে। মানে রোতাং পাস হচ্ছে এমন একটা জায়গা মানালির মধ্যে যেখানে বেশিরভাগ সময় বছরের বরফ দেখতে পাওয়া যায়। আর বেশিরভাগ সময় তো মানে বরফের সিজনে তো এই জায়গা তো বন্ধই থাকে। অনেক সময় পারমিশন মানে পাওয়ার পরও অনেক সময় বন্ধ করে দেওয়া হয়। এখানে এই জায়গায় বাম পাশ দিয়ে দেখবেন একটা নদী বয়ে যাচ্ছে। এই নদীর নাম হচ্ছে ব্যাস নদী, যেটা যখন আপনারা সিমলা মানালি যখন ট্যুর প্ল্যান করবেন না, তখন দেখবেন একদম কুল্লুর সাইড থেকে এই নদীটা একদম মানালির পাশ বরাবর একদম চলে যায়। এই নদীর ওপরে কিন্তু রিভার রাফটিং হয়, কিন্তু সেটা মানালিতে হয় না, সেটা হয় কুল্লুতে। যারা শীতের সময় মানালি ঘুরতে এসেছেন তারা দেখেছেন হয়তো এখানে বিভিন্ন জায়গাতে বরফের মধ্যে অ্যাক্টিভিটি হয়। এখনের সময় এখানে সমস্ত জায়গাতে বরফ না থাকলেও এখানে কিন্তু বরফ এখন রয়েছে একমাত্র রোতাং পাশে, যেটাকে হচ্ছে রোতাংলা না কি একটা বলে। তো ওই বরফের মধ্যে অ্যাক্টিভিটি কিন্তু হয়। এখানে দেখবেন অনেক কাউন্টার রয়েছে লাইন ধরে, মানে যখন হোটেল ছেড়ে যখন বেরোবেন প্রায় 10 মিনিটের মাথায় পড়বে লাইন ধরে অনেক কাউন্টার, মানে এক থেকে একাধিক কাউন্টার রয়েছে। তো যেখান থেকে খুশি এখান থেকে অ্যাক্টিভিটি করার জন্য জুতো কিংবা জ্যাকেট নিতে পারেন, যেখানে খরচ হয় জনপ্রতি 250 টাকা থেকে 350 টাকার মধ্যে। তো আলাদা করে জুতো চাইলে জুতোও নিতে পারবেন, জ্যাকেট চাইলে জ্যাকেটও নিতে পারবেন। এবং অ্যাক্টিভিটি করা শেষ হয়ে গেলে যখন ফিরে আসবেন তখন ওই সেম কাউন্টারে সেটা আবার জমা দিয়ে দিতে হবে। তো এই জিনিসটা আমরা যখন এসেছিলাম আগেরবার করেছিলাম। আর যদি সঙ্গে যদি ভালো যদি ট্রেকিং যদি শু যদি থেকে থাকে এবং যদি ভালো যদি জ্যাকেট থাকে, টাকা খরচা করার দরকার নেই আলাদা করে।
আমাদের হোটেল ছেড়ে প্রায় 1 ঘন্টার মাথায় রয়েছে রোহতাং পাসের চেকপোস্ট, যেখানে আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এইবারে আমরা ধীরে ধীরে পাশের এই যে ব্যাস নদী আছে, এই নদী ছেড়ে আস্তে আস্তে করে এবার পাহাড়ের ওপরে উঠতে শুরু করেছি। রোহতাং জায়গাটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। আপনারা যখন সিমলা হোক, মানালি হোক, কিংবা আলাদা করে এইরকম স্পিতি ট্যুর হোক, এই ট্যুরের মধ্যে যখন রোহতাং ঘুরবেন না, তখন কিন্তু এটা টোটালি কিন্তু আলাদা। এটা আলাদা একটা চার্জেস রয়েছে, আলাদা একটা পারমিট বার করতে হয়, এবং তার সাথে গাড়ির যে একটা চার্জ, সেটা হচ্ছে আলাদা লাগে। কারণ এই রোহতাং পাস জায়গাটা এমন বছরের বিভিন্ন সময় যখন তখন বন্ধ হয়ে যায়। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি দেখেছি আগের দিন সন্ধ্যেবেলায় আমাদের পারমিট বার করা হয়েছিল, আমরা জানি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে যাব, কিন্তু পরের দিন শুনলাম হঠাৎ করে কয়েক ঘন্টা আগে যে ওখানে পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুড করা হয় না। মানালি জায়গাটা যে খুবই সুন্দর সেটা তো সবাই জানি আমরা। এর আগে আমি যখন এসেছি আমার কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু একদমই ছিল না, জানতামই না এখানে যে এত পরিমাণে যে আপেলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আমি ডিসপ্লের উপরে এখন দিয়ে দিচ্ছি, গাদা গাদা আপেলের চাষ, পুরো পাহাড়কে পাহাড়, পুরো খালি আপেলের ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। তো এই জিনিসটা আমাদের যে ট্যুর এজেন্সি আছে, সেই এজেন্সি কিন্তু আমাদেরকে একবারও বলেনি যে এখানে মানালিতে ঘুরতে আসলে এখানেও এত সুন্দর আপেলের বাগান দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে রোহতাংয়ে যাওয়ার সেই চেকপোস্ট, যেখান থেকে পারমিট দেখিয়ে এখান থেকে গাড়ি সামনের দিকে ছাড়া হয়। আর এই জায়গাতে আসার আগে একটা ঘন একটা পাইনের ফরেস্ট আছে, যার মধ্যে দিয়ে হচ্ছে আসতে হয়। ওখানে দেখলাম কিছু কিছু জায়গায় না ওখানে ছবি দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে হরিণের ছবি দেওয়া আছে। এই রাস্তাতে হরিণের দেখাও কিন্তু মেলে, কিন্তু সেই জিনিসটা খুব হচ্ছে রেয়ার, ভাগ্যে থাকলে দেখা মেলে। আপনারা ভবিষ্যতে যারা আসবেন, এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থা হচ্ছে। ভবিষ্যতে রোপওয়েতে করে আপনারা কিন্তু চলে যেতে পারবেন একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত। এখন এই মুহূর্তে আমরা অনেকটাই উচ্চতায় চলে আসছি। এই জায়গা থেকে দেখছেন পাহাড়ের যে শৃঙ্গগুলো, যেগুলোতে বরফ জমে রয়েছে, সেগুলো একদম চোখের সামনে ভাসছে। এই জায়গা থেকে সামনের ভিউটা দেখুন কত দুর্দান্ত লাগছে। এই রাস্তা রয়েছে প্রচুর ওয়াটারফলস, এই যে দেখছেন সামনে একটা। আর এই যে রাস্তাটা একদম এঁকে বেঁকে চলে গেছে একদম ওপরের দিকে। দূর থেকে দেখলে মনে হয় এগুলো গাড়ি না, এগুলো পিঁপড়ে। এখন যে জায়গাতে এসে দাঁড়ালাম, এই জায়গার নাম হচ্ছে মারি। এখানে পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দির, যেখানে এরকম তিব্বতীয়ান সব ফ্ল্যাগগুলো সব উঠছে। আর এখান থেকে বাম দিকের পাহাড়ের ভিউটা দেখছেন কি দুর্দান্ত লাগছে। এইটা হচ্ছে বিশাল বড় একটা পার্কিং রয়েছে এই জায়গায়। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য সকালের খাওয়া দাওয়া। এখানে সামনে দেখুন বেশ কিছু এখানে সব রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন, যেখানে দেখবেন সব লেখা রয়েছে মারি বলে, এই জায়গাটার নামটা হচ্ছে মারি। এখানে খাবার জন্য কত চেয়ার টেবিলের বন্দোবস্ত করা আছে দেখুন। এখানে কোনো খাবার খেতে হলে অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হচ্ছে ভেতরে। আর এখানে চা হোক কিংবা এখানে কোনো খাবার দাবার হোক, এখানে আগে থেকে কিন্তু টোকেন নিতে হচ্ছে। টোকেন নিয়ে টাকা পেমেন্ট করে তারপরে গিয়ে টোকেন দেখালে তারপরে কিন্তু চা কিংবা খাবার দাবার পাওয়া যাচ্ছে। চায়ের টেস্ট ভালো, কিন্তু সেরকম খুব একটা ভালো না, একটা এলাইচি ফ্লেভার রয়েছে। আর হ্যাঁ, এখানে চায়ের দাম কিন্তু নিচ্ছে 30 টাকা। মারি থেকে রোহতাংয়ের দূরত্ব মোটামুটি ওই 30 মিনিটের মতো সময় লাগে। আর এখন এই জায়গাতে আমরা আসার পরে কী সুন্দর ভিউ পাচ্ছি দেখুন। চারিদিকে এত সাদা বরফের লেয়ার জমে রয়েছে চোখের সামনে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে মাঝে মাঝে, কিছু দেখতে পাচ্ছি না। এই জায়গাতে একটাই জিনিস আপনাদেরকে বলবো, সানগ্লাস নিয়ে আসবেন। তাছাড়া ওই কিছুক্ষণ ভালো লাগবে, কিন্তু যখন বরফের মধ্যে যখন প্রবেশ করে যাবেন তখন সব কিছু সাদা চারিদিক। আর এই রাস্তায় যাওয়াকালীন এত ওয়াটারফলস রয়েছে না, বাপরে বাপ। আমরা বলে থাকি যে এটা ওয়াটারফলসের দেশ, ওটা ওয়াটারফলসের দেশ। ওয়াটারফলস যদি দেখতে হয় হিমাচলে এসে, তাহলে চলে আসুন এই রোহতাং পাসের এই রাস্তায়। আর তাছাড়া এই যে স্পিতি ট্যুর করবেন, স্পিতি ট্যুরে তো গনে শেষ করতে পারবেন না, যদি নোট করে যদি রাখেন না তাও কিন্তু কম পড়বে। এই জায়গা থেকে নিচের ভিউটা দেখছেন।
এখানে এই যে পাহাড়ি যে ছাগলের দলগুলো রয়েছে না, এদের কি ঠান্ডা লাগে না কি লাগে না কিছু বুঝতে পারছি না। বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর এদের মনে হচ্ছে শরীরে কোনো অক্সিজেন লেভেল লাগে না। আর ওখানে সেই রকম অক্সিজেনের কোনো সমস্যা নেই, আর খুব একটা বেশি হাইটও না। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ওই 13,000 সামথিং কিছু একটা হবে। এই জায়গা থেকে সামনের ভিউটা দেখুন। ফাইনালি আমরা চলে আসলাম রোথাং পাশে সেই জায়গাতে, যেখানে জমে রয়েছে মোটা মোটা দেওয়াল পুরো বরফের। নিচে দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানে একটা পুরো গাড়ির ছাদের লেভেলে পুরো বরফ জমে রয়েছে এই জায়গাতে। আর এখানে দূরে এইদিকে ভিউটা দেখুন কি সুন্দর, একদম বরফের পাহাড়ের চূড়া দিয়ে দেখুন মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। মানে এই দৃশ্য খুব কম দেখতে পাওয়া যায়। আর এইদিকে দেখুন চাঁদ দেখা যাচ্ছে, আমাদের চাঁদ মামা দেখুন, হালকা করে জুম করছি, দেখেছেন? এখানে দেখুন অ্যাক্টিভিটি হচ্ছে, এগুলো হচ্ছে এখানে স্নো বাইক। এই যে জ্যাকেটগুলো আছে এগুলো যদি সেট নেওয়া হয়, মানে জুতো এবং জ্যাকেট নিয়ে, তাহলে নিচ্ছে 250 টাকা করে। আর যদি জুতো নেওয়া হয় সেক্ষেত্রে নিচ্ছে মাত্র 100 টাকা। এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা হোক কিংবা বুড়ো সবার সাইজের জুতো রয়েছে, যার যেমন পায়ের সাইজ সেই রকম নম্বর হিসেবে এখানে কিন্তু জুতো পেয়ে যাবেন। এই জায়গাতে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন ভেড়ার পাল ছাগলের পাল যে যাচ্ছে, এদের সঙ্গে না কিছু কুকুর রয়েছে, যেগুলো দেখলে মনে হবে যে হয়তো এদের সঙ্গে কেন ঘুরছে। আসলে এর পেছনে না একটা লজিক রয়েছে। এই যে মস্ত বড় যে এই যে ভেড়ার পাল, এইগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে যে মানুষ আছে, মানে যারা চাষবাস করছে, এইসব যারা পশুপালন করছে, তারা কি করে কিছু হচ্ছে পোষ্য পোষে, মানে কুকুরের কথা বলছি। এই জিনিসটা যখন আপনারা পাহাড়ে ঘুরতে আসবেন আপনারা কিন্তু নোটিস করবেন, তবে কিন্তু বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। সামনের দিকে দেখবেন একটা দুটো কুকুর থাকে, সাইডে দাঁড়িয়ে থাকে এবং পেছনে থাকে। মানে যেই সব ভেড়াগুলো দলছুট হয়ে যায় তাদেরকে এক লাইনে নিয়ে যাওয়ার জন্য এদেরকে কিন্তু পোষ মানানো হয় এবং কিন্তু সেইভাবে কিন্তু ট্রেন করা হয় এদেরকে। আর এখানে কিছু স্নো বাইক আছে দেখতে পাবেন, লাইন ধরে সব দাঁড়িয়ে আছে এখানে। এগুলোতে নেওয়া হয় 2500 টাকা দুজনের জন্য। এর আগেরবার যখন এসেছিলাম মানালিতে, কোকসার গিয়েছিলাম, ওখানে নিয়েছিল 1500 টাকা করে পার হেড। তো সেই জায়গাতে নিচ্ছে 2500 টাকা এখন দুজন। সেই রকম খাবার দাবার হোক, এখানে রাইড হোক, খুব একটা বেশি দাম নয়, মোটামুটি একটা বাজেটের মধ্যেই রয়েছে। আর এখানে কিছু পাহাড়ে চিয়া কাছে দেখতে পাবেন, যেগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখানে, যেগুলোকে বলা হয় চমড়ি গাই, বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো ওগুলোতে করেও এখানে অ্যাক্টিভিটি করতে পারবেন। এখানে যদি ছবি তুলতে চান ইয়াকদের সাথে, তাহলে 50 টাকা করে নেওয়া হয় একজনের, ওই মোটামুটি 2-3টে ছবি তোলা যায়। আর যদি বলেন যে রাইড করবেন ইয়াকে চড়ে, তার জন্য ওই মোটামুটি 400 টাকা কিংবা 500 টাকা খরচ হবে, অল্প একটু জায়গা হচ্ছে ঘুরিয়ে দেবে আর কি। মানে আপনাদের টাইমের উপর ডিপেন্ড করছে, আপনারা কতক্ষণ ঘুরতে চাইছেন, তার উপরে ঠিক করা হয় যে কত টাকা পড়বে আপনাদের প্যাকেজে। এখন একটু নিচের দিকে নেমে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জলধারা বয়ে গেছে একদম নিচের দিকে। এখানে রয়েছে একটা এখানের পাহাড়ি নদী, কিন্তু এখনের সময় পুরো একদম ফ্রোজেন হয়ে গেছে। যখন একদম ফুল যখন গরম থাকে না, তখনই কিন্তু একমাত্র এই নদীটা দেখতে পাওয়া যায়। ওখানে দূরে রয়েছে ছোট্ট একটা লেকের মতো, যেখানে অনেকটা হচ্ছে জলাধার রয়েছে, যেখানে জল জমে রয়েছে, কিন্তু ওপরটা একদম স্তর পড়ে গেছে একদম বরফের। এই দিকের পাহাড়ের ভিউটা দেখুন, মানে নিচে কি বরফ দেখছেন, ওপরের দিকে তাকালে পুরো চোখ ধাঁধিয়ে যাবে। এখানে এই যে বরফটা দেখতে পাচ্ছেন পুরো একদম সাদা, পুরো একদম চাদর পড়ে রয়েছে। এই বরফটা হচ্ছে একদম ফ্রেশ। কাল রাত্রে মানালিতে আমাদের হোটেলের মধ্যে বসে আমরা কিন্তু চেক করেছিলাম এখানে ওয়েদার। গতকাল এখানে প্রচুর পরিমাণ স্নোফল হয়েছে, তো দিনের বেলাতে একটু কম দেখতে পাওয়া যায়, কিন্তু বিকেলের সময় থেকে যখন ওয়েদার যখন খারাপ হয়ে যায় না, তখন কিন্তু এখানে প্রচুর স্নোফল দেখতে পাওয়া যায়। এই জায়গাতে দুই ধরনের বরফ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ঝুরঝুরে ফ্রেশ, আর একটা আছে একটু হার্ড আর একটু শক্ত পিছল টাইপের। আর এখানে আপনারা যেই জুতো পরে আসছেন, যদি এখান থেকে জুতো যদি না নেন, তাহলে আপনাদেরকে বলবো এমন জুতো পরে আসবেন যার নিচে ভালো গ্রিপ রয়েছে। তাছাড়া এই বরফের মধ্যে দিয়ে হাঁটাচলা করা কিন্তু খুবই অসুবিধে। এখানে যখন বরফের পথে হাঁটবেন, চেষ্টা করবেন যেসব জায়গাতে বরফ একটু কম রয়েছে সেই সব জায়গা দিয়ে হাঁটার। তা না হলে বরফের মধ্যে একবার পা ঢুকে গেলে প্যান্ট, জুতো, মোজা সব ভিজে যাবে। স্নো বাইকগুলো যাচ্ছে দেখুন কীভাবে। এই জায়গাতে বরফের অ্যাক্টিভিটি করতে করতে যদি খিদে পায়, এখানে খাওয়ার জন্য রয়েছে ছোট ছোট এরকম স্টল কিছু, যেখানে চা, ম্যাগি, মোমো, বিস্কিট এইসব পাওয়া যাচ্ছে। এখান থেকে 1 কাপ গরম চা নিলাম, এখানে নিচ্ছে 30 টাকা করে 1 কাপ চা। মানে বরফের মধ্যে এসেও এখানেও কিন্তু নিচের মতো দামে চা পেলাম। আর এখন এই সময় এখানে চারিপাশে কত মানুষ দেখছেন তো, যত বেলা বাড়ছে এখানে মানুষের ভিড় বাড়ছে, তার সাথে রাস্তায় গাড়ির উপর লাইন লেগে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বলেছিল যে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আমাদের বেরিয়ে পড়তে, কিন্তু যে জিনিসটা আমি এসে দেখে বুঝলাম
ভোর 4টার সময় যদি আমরা রওনা হয়ে যেতাম না, তাহলে আমাদের গাড়ির লাইন থাকতো একদম সবার প্রথমে। তো আপনারা অনেকেই কিন্তু বলেন যে বরফের মধ্যে এখানে কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়, ওখানে কতটা ঠান্ডা হবে, ওখানে হ্যান্ড গ্লাভস লাগে কি না, ওখানে জ্যাকেট কেমন লাগে। দেখুন আমি এখন কিন্তু নর্মাল জ্যাকেট পরে রয়েছি, ভেতরে রয়েছে একটা সোয়েটার, সেই রকম কিন্তু ঠান্ডা নেই এখানে। আর এখানে অনেক পর্যটক আছে যারা এখানে আসছে, তাদের দেখলাম সঙ্গে না ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসছে, মানে 2 বছরের 3 বছরের শিশু, তাদেরকেও নিয়ে চলে আসছে এখানে। কিন্তু ছোট্ট একটা গাইড, যখন আপনার বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন এখানে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং কিছু মেডিসিন নিয়ে আসবেন, তাছাড়া কোনো সমস্যা নেই এখানে। আর এখানে অক্সিজেনের ক্যান তো একদমই লাগবে না। এখানে যত মানুষকে দেখছি সবাই কিন্তু নর্মাল যেভাবে আমি আছি এইভাবেই কিন্তু ঘোরাঘুরি করছে এখানে। আমাদের হোটেলের মধ্যে যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট থাকে না, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো হোটেলের মধ্যে খাওয়া দাওয়া দেওয়া হয় সকাল 7টা থেকে 8টার মধ্যে। কিন্তু আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসছি, এখানে বিহেভিয়ারটা এত সুন্দর দেখুন। সকালবেলায় আমাদের না খাবার পুরো রেডি করে দিয়েছে। এইটা হচ্ছে স্যান্ডউইচ, 2টো করে হচ্ছে স্যান্ডউইচ, এইরকম হচ্ছে ফয়েল পেপারে করে প্যাক করে আমাদের ব্যাগের মধ্যে মানে একটা প্লাস্টিকে করে দিয়ে দিয়েছে। আমাদের বলে দিয়েছে তোমরা হচ্ছে গাড়ির মধ্যে বসে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে, কারণ আমরা এখান থেকে যে সেই ফিরে যাবো না, হয়তো বিকেল কিংবা সন্ধ্যে হয়ে যেতে পারে। কেমন ভাগ্য দেখুন, দেখছেন তো বাইরে থেকে কী ঢুকছে, গাড়ির মধ্যে স্নোফল প্রবেশ করছে, মানে বুঝতে পারছেন। আমরা গতকাল দেখেছিলাম এখানে স্নোফল হয়েছিল, কিন্তু আজকে এই জিনিসটা কিন্তু একদমই আশা করিনি যে আজকেও স্নোফল দেখতে পাবো। মানে আমরা এর আগের ট্রিপে আমরা যেখানে ছিলাম স্পিতিতে, সেখানেও স্নোফল পেয়েছি, আর আজকে এই রোথাঙে আসার পর এখানেও ভারী পরিমাণে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন। রোথাং পাশের এই সাদা বরফের চাদর আর মেঘে ঢাকা পাহাড়গুলোকে এইবার বিদায় দেওয়ার পালা। বরফে মোড়া এই মায়াবী উপত্যকা ছেড়ে আমাদের রোড ট্রিপ এবার এগিয়ে চলল এক সম্পূর্ণ নতুন অজানা রোমাঞ্চের সন্ধানে। পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি যখন ক্রমশ নিচের দিকে নামছে, খেয়াল করলাম প্রতিটি বাঁকে যেন একটু একটু করে বদলে যাচ্ছে পুরো প্রকৃতির ক্যানভাস। ধীরে ধীরে আমরা যত কোকসারের দিকে এগিয়ে চলেছি, বরফের সেই উজ্জ্বল সাদা রং এখানে এসে মিশে গেছে পাহাড়ের রুক্ষ ধূসর আর বাদামি রঙের সাথে। বাতাসের ঠান্ডা হাওয়া আর পাহাড়ের রাস্তার এই আদিম নির্জনতা সব মিলিয়ে এক অদ্ভুত শিহরণ কাজ করে চলেছে। যতদূর চোখ যায় শুধু বিশাল বিশাল রুক্ষ পাহাড়ের সারি, যা দেখে হিমালয়ের এই বিশালতার কাছে নিজেকে বড্ড ক্ষুদ্র লাগে। অটল টানেলের পোর্টাল পার হয়ে আমাদের গাড়ি যখন লাহুল ভ্যালির দিকে আরও গভীরে এগোচ্ছে, তখন চারিপাশের দৃশ্যপট আরও একবার মন্ত্রের মতো বদলে যেতে থাকলো। পীরপাঞ্জাল রেঞ্জের বুক চেয়ে তৈরি হওয়া এই হাইওয়ে ধরে এগোতে এগোতে মনে হবে যেন কোনো এক অন্য গ্রহে এসে পড়েছি। একদিকে খাদের গভীর বয়ে চলা নদীর গর্জন, আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাথুরে পাহাড় আমাদের প্রতি মুহূর্তের সঙ্গ দিচ্ছে। অবশেষে দীর্ঘ এই পাহাড়ি পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য লাহুল ভ্যালির শান্ত স্নিগ্ধ ও অপরূপ সৌন্দর্য শিশু ভিলেজে। এখন ঘড়ি কাটতে দুপুর 2:10। আমরা এখন চলে আসছি ফাইনালি, এটা হচ্ছে শিশু ভিলেজ। শিশু পড়ছে লাহুলের মধ্যে। লাহুলের এন্ট্রি গেটটা দেখালাম একটু আগে আপনাদের। এখানে এত পরিমাণে ঝোড়ো বাতাস চলছে না, মাঝে মাঝে ধুলোতে চোখ পুরো ঢেকে যাচ্ছে এসে। এখানে বাম পাশে রয়েছে এখানে শিশু লেক, আর ডান পাশে এখানে রয়েছে শিশু ওয়াটারফলস। দুটো জিনিসই এখানে মেন আকর্ষণ। এখানে বোটিংয়ের ফ্যাসিলিটি রয়েছে, আর এদিকে জিপ লাইনে করে একদম নদী পার করে যাওয়া যায় একদম ওই প্রান্তে। आप कहाँ से आ रहे हो? सर एक्चुअली आई एम फ्रॉम लुधियाना। कितने दिन आए हो यहाँ पे? हार्डली 2 डेज हो गए। तो कैसा लग रहा है मनाली? बहुत अच्छा लग रहा है, व्यू बहुत अच्छे हैं। कहाँ कहाँ पे घूमे आप? हम मनाली और सीसू आए हैं आज। पहले दिन है आज? हाँ जी, आज हमारा फर्स्ट डे है। এই জায়গাটা ঘুরে দেখার আগে চলুন এখন খাওয়া দাওয়া করা যাক, কারণ দুপুর পার হয়ে গেছে, বুঝতেই পারছেন মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। এখানে শিশুতে একদম নদীর ধারে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, আমরা ধাবার মতো। এখান থেকে আমরা দুপুরবেলায় নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে মিক্স ভেজ রাইস, 150 টাকা করে নিচ্ছে প্লেট। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, ম্যাগি পাওয়া যাচ্ছে, তার সাথে মোমো পাওয়া যাচ্ছে, কিন্তু এটাই সব থেকে বাজেট ফ্রেন্ডলি। ভালো বানিয়েছে। আগেরবার যখন ঘুরতে এসেছিলাম এই শিশুতে, এখানে দেখেছিলাম এই যে চিনাব রিভারটা আছে না, এখানে জল অনেকটা কম ছিল, কিন্তু এখন যেহেতু বরফ গলতে শুরু করছে চারিদিকে, সেই জন্য জলে এত প্রবাহ এখানে, মানে দেখলেই রীতিমতো একটা ভয় লাগবে।
আর কিন্তু দেখুন এখানে মানুষ মানে কতটা আনন্দ করছে, এখানে কতটা পাগল। এখানে এখানে পাশে জিপ লাইন হচ্ছে, জিপ লাইন দিয়ে নদীর এই পার থেকে ওই পার, আবার ওই পার থেকে এই পার যাওয়া আসা করছে। সামনে এখানে রয়েছে শিশু ওয়াটারফল, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। ওই জায়গাতে যাওয়ার জন্য জিপ লাইনে করে যেতে হয়, তারপর ওখানে নেমে পায়ে হেঁটে একদম সামনে পর্যন্ত যাওয়া যায়। তো আগেরবার যখন এসেছিলাম তখনও যাইনি, আর এইবারেও যাব না। জীবনে অনেক মজা করা যাবে বেঁচে থাকলে। কিন্তু আপনারা চাইলে এখানে এসে জিপলাইন করতে পারেন, খুব একটা প্রাইস বেশি না, মাত্র 300 টাকা নেওয়া হয় পার হেড। আর একদম মানে ফুল একদম সেফটি বেল্ট পরিয়ে এখান থেকে পাঠানো হয় এবং নিয়ে আসা হয়। এই যে কাউন্টারগুলো দেখছেন, এগুলোই হচ্ছে জিপলাইনের কাউন্টার। এখানে দেখছেন সব ট্যুরিস্ট যারা সব আসছে সব দাঁড়িয়ে আছে ওপরে। এই জায়গা থেকে দেখুন আবার একজন যাচ্ছে, একসাথে দুজন। ওয়াও, দেখতে ভালো লাগে কিন্তু করতে সমস্যা। এখানে কিছু কেনাকাটার দোকানে পেয়ে যাবেন। এই জায়গাতেও রয়েছে বেশ কিছু দোকান, এখানে রয়েছে তার সাথে খাবারের দোকান। এই জায়গায় পুরো ভরপুর। আর এখানে চলুন দেখাই শিশু লেক। এই জায়গাতে বড়দের অ্যাক্টিভিটি ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটি, দেখতে পাচ্ছেন। পাহাড়ের কোলে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এখানের শিশু লেক। একদম নীল জলরাশি, খুবই সুন্দর জায়গাটা। চারিদিকে দেখবেন এরকম সব গাছপালা সব রয়েছে, যেখানে একটা ঠান্ডা বাতাস চলছে, ঝোড়ো বাতাস। পাশে একটা রোড আছে, যে রোড বরাবর আমরা আসছি, মানে একদম রোড সাইডেই পড়েছে শিশু লেক। এই জায়গার একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে বোটিং করার ফ্যাসিলিটি রয়েছে। তো বোটিংয়ের যে ঘাটটা সেটা একদম শেষের দিকে, একদম বাম পাশে চলে যেতে হবে। মানে এখানে 300 টাকা এখানে জিপ লাইন, আর এখান থেকে 100 টাকা করে বোটিংয়ে নেওয়া হয়। এখন এই মুহূর্তে শিশু ভিলেজটা আমরা ক্রস করে চলে আসছি। বেশ ভালোই লাগলো জায়গাটা, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। কোন জায়গা দিয়ে 2 ঘন্টার কাছাকাছি সময় কেটে গেছে সেটাই খুঁজে পেলাম না। এখন ঘড়ি কাটা বেজে গেছে 4:32। এখন আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের তৃতীয় ডেস্টিনেশন অটল টানেলের উদ্দেশ্যে, যেটার হাইট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উঁচুতে। এই জায়গা দিয়ে পার হতে কত সময় লাগে জানেন? 10 মিনিটের কাছাকাছি। এই টানেলের টোটাল দৈর্ঘ্য হচ্ছে যে 9.2 কিলোমিটার, যেটাকে আমাদের মানে বিশ্বের সবথেকে লম্বা হাইওয়ে টানেল বলা হয়। কিন্তু এখন বর্তমানে এর থেকেও আরও বড় বড় টানেল এখন তৈরি হচ্ছে। একটা রয়েছে কাশ্মীরে, তারপর আরও রয়েছে। আর ইদানিং হচ্ছে মানালিতেই আরেকটা হচ্ছে টানেল তৈরি হচ্ছে, যেটা কত 13 কিলোমিটার না কত কিলোমিটার দৈর্ঘ্য। মানে এখনও কাজ কমপ্লিট হয়নি। যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে ওটাই হবে সবথেকে বড় টানেল। আর এই টানেলের মধ্যে প্রত্যেক 200 মিটার থেকে 400 মিটারের মধ্যে একটা করে এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর তার সাথে ভেতরে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে একদম ফুল। ইন্টারনেটের ইস্যু অবশ্য আছে, কিন্তু ফোন কলের কোনো ইস্যু নেই, মোবাইলে নেটওয়ার্ক আছে। আর এই টানেলের মধ্যে স্টার্টিং এবং এন্ডিংয়ে 40 কিলোমিটার পার আওয়ার গতি স্পিড এবং মিডলে 60 কিলোমিটার। আর এই টানেলটা যখন তৈরি হয়নি 2019 সালের আগে, তখন কিন্তু এই যে টোটাল যে মানালি থেকে এই যে লাহুল স্পিতি যে ভ্রমণ করা হতো, তখন সেটা পুরোপুরি একদম রোহতাং পাসের উপর দিয়ে যেতে হতো, যেখানে সময় লেগে যেত 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, কোনো গ্যারান্টি নেই। এইটা হচ্ছে অটল টানেলের এক্সিট। এখানে দেখবেন আশেপাশে কিছু পার্কিং করা আছে, যেখানে মানুষ গাড়ি রাখছে, সব দাঁড়াচ্ছে, এখানে সব সেলফি নিচ্ছে। তো এখানে চাইলে দাঁড়ানোও যায়, কিংবা এইরকম যেতে যেতে পুরো দৃশ্যটা দেখে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। এই টানেলটা ক্রস করতেই আমরা প্রবেশ করে গেলাম মানালি, মানে কুল্লু ডিস্ট্রিক্টের মধ্যে। টানেল পার করে বিকেলের শেষ সময় পাহাড়ের ভিউ দেখুন, চারিদিক পুরো একদম মেঘ জমে রয়েছে, আর তার সাথে এরকম বরফের দৃশ্য। এরপরে আসতে চলেছে সামনে হচ্ছে সোলাং, মানে সোলাং ভ্যালি। এই জায়গা থেকে সোলাং ভ্যালির ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার। এখন এই সময় সন্ধ্যে 6:14। আর এখন এই সময় দেখতে পাচ্ছেন এখানে চারিদিক পুরো ফাঁকাই ফাঁকা। এখনও এখানে সন্ধে হয়নি, এখানে সন্ধে হবে মোটামুটি 7:30, 8টার দিকে। আর পুরো মেলার মতো জায়গাটায় পুরো ভিড়। জায়গাটার নাম সোলাং ভ্যালি। এখানে আসলে দেখতে পাবেন এখানে পুরো মেলা লেগেছে, মেলা রীতিমতো। মানে ওই যে আমরা মেলায় ঘুরতে যাই
এখানে আসলে বাঙালিদের মেলা দেখতে পাবেন। বেশিরভাগ বাঙালি আসছে এখানে। আশেপাশে রয়েছে এখানে প্রচুর খাবারের স্টল, প্রচুর অ্যাক্টিভিটি। এখানে রয়েছে এই সোলাংয়ের সব থেকে যেটা বিখ্যাত যেটাকে আমরা বলি প্যারাগ্লাইডিং, সেটা কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন। মানে কী যে দুর্দান্ত লাগছে না, মাথার উপর দিয়ে উড়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এখানে গ্রাউন্ডে ল্যান্ড করাচ্ছে। এখানে অনেক কিছু হচ্ছে অ্যাক্টিভিটি রয়েছে। এখানে ইয়াক আছে, মানে যেগুলো পাহাড়ি গাই, চবরি গাই বলি। তাছাড়া এখানে হর্স রাইডের সুবিধা রয়েছে। এখানে উঠে করে সাফারি করতে পারবেন, ছোট্ট একটা রাইড রয়েছে। তাছাড়া এখানে এটিভি বাইক রয়েছে যেগুলোতে করে ওপরে যাওয়া যায়। এই পাহাড়ের ওপরে রয়েছে সুন্দর একটা শিবলিঙ্গ, যেটাকে বলা হয় মিনি অমরনাথ। কিন্তু এখানে এই যে ভগবান রয়েছে তার নাম কিন্তু অমরনাথ না, অঞ্জনী মহাদেব। অনেকটা পাহাড়ের চূড়ায় উঠতে হয় পায়ে হেঁটে গেলে। আর যদি এটিভি বাইকে যাওয়া হয় তাহলে দেখলাম এখন 300 টাকা করে সব রেট লাগানো রয়েছে। এটাই যখন বরফের সময় আসা হয়, যখন আমি 4 মাস আগে এসেছিলাম তখন আমি দেখছিলাম 1500 টাকা করে চার্জ নেওয়া হয়। এছাড়াও এই জায়গাতে রয়েছে এইরকম আরেকটা দুর্দান্ত অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে এখানে রোপওয়ে এবং স্কি সেন্টার, যেখান থেকে রোপওয়েতে করে একদম পাহাড়ের ওপর পর্যন্ত যাওয়া যায়। কিন্তু এখনের সময়, যেহেতু এখন 6টা 21 বাজে, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে লাইন ধরে অনেকগুলো অ্যাক্টিভিটির কাউন্টার রয়েছে। এইদিকে হচ্ছে বাঞ্জি জাম্পিং, এটা কিসের জানি না। আর এটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জেস লেখা রয়েছে 1300 টাকা করে পার হেড, আর ভিডিওর জন্য চার্জ 300 টাকা পার হেড। এখনের সময় ঘড়ি কাটায় রাত্রি 11টা। আর এখনের সময় দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ পুরো গিজগিজ করছে। মানে এক কথায় জমজমাট মার্কেট বলা যেতে পারে। গাদা গাদা সব দোকান, সব চারিদিকে সব রংচঙে আলো সব ঝলমল করছে। আর তার সাথে প্রচুর মানুষ এখানে। যারা দার্জিলিংয়ের ম্যাল মার্কেট দেখে অভ্যস্ত, তাদেরকে এই জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় না, রাতের সময়টা পুরো তাক লেগে যাবে পুরো। যত রাত বাড়ে না, এখানে কিন্তু মার্কেটে তত ভিড়ের পরিমাণটা বাড়তে থাকে। দার্জিলিং হোক, সিমলা হোক, ওখানে যেমন দেখা যায় রাত্রি 10টা 10:30 বেজে গেলে সব বন্ধ হতে শুরু করে দেয় দোকানপাট। কিন্তু এখানে সন্ধ্যের পর থেকে দোকানপাটগুলো সব কিন্তু খুলতে শুরু করে। একদম কম দাম থেকে একদম বেশি দাম পর্যন্ত সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। আর এখানে একটা মার্কেট রয়েছে, তিবেতান মার্কেট বলে যেটা, ওটা হচ্ছে শাড়ির হোলসেল মার্কেট। মানে শাড়ি, জামা কাপড়, শীতের জিনিস, শীতের জ্যাকেট ট্যাকেট সব কিছুর। कहाँ से आए हो? यूपी। कैसा लग रहा है मनाली? সবাইকে গুড মর্নিং ফ্রম মানালি। আজকে মানালিতে আমার শেষ দিন। আর তার সাথে এখানে রয়েছে আজকে 2-1টা সাইট সিন। এখানে কিন্তু সেরকম বেশি একটা ঠান্ডা নেই। সকালের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন। এখন আমরা চলে আসলাম হিড়িম্বা দেবী টেম্পলের একদম কাছাকাছি। এই জায়গা থেকে আমাদের হোটেল দেখুন দেখা যাচ্ছে দূরে। এই যে এই জায়গাটা রয়েছে আমাদের হোটেল। মানে হোটেলের ব্যালকনিতে দাঁড়ালে ওখান থেকে হিড়িম্বা মাতা টেম্পল দেখতে পাওয়া যায়। আর রাস্তাটা কিছুটা এই ধরনের দেখছেন। পায়ে হেঁটেই আসছি আর কি। ওই 16-17 মিনিটের মতো সময় হয়তো লাগতে পারে, কিংবা হয়তো 3-4 মিনিট বেশিও লাগতে পারে। আসলে এই মন্দিরের অবস্থান এখানে হচ্ছে পাহাড়ের উপর পাইন ফরেস্টের মধ্যে, যার জন্য এরকম সিঁড়ির ধাপ ভেঙে মানে শর্টকাট নিতে হচ্ছে আর কি। তাছাড়া নিচে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, মানে সোজা রাস্তা, গাড়ি যায় যে রাস্তা দিয়ে। কিন্তু আমরা ভাবলাম সকালের সময়টা একটু পায়ে হেঁটে ঘুরি, এখানে আশপাশের জায়গাটাও দেখা হবে। তার সাথে এখানে যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা যে ট্রেকিং করে যাওয়া মন্দিরের সামনে, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে আর কি। এই হচ্ছে এখানের ঘন পাইন ফরেস্ট। মন্দিরের সামনে থেকে পাইন ফরেস্টের নিচে কত দোকান বসেছে দেখুন। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত দোকান ছিল না এখানে। এখন যদি লাইন দিয়ে যদি এখানে দর্শন করতে হয়, কম করে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন একটা পাহাড়ি ইয়াক, কি সুন্দর দেখতে দেখুন। পাশে এই যে মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে হিড়িম্বা মাতা টেম্পল। বর্তমানে এই জায়গাতে এত লাইন পড়েছে দেখছি একদম চতুর্দিক থেকে। মানে এত লাইন কিন্তু আগে আগে দেখা যেত না। এর আগে যখন আমি এসেছিলাম তখন সেই মানে ঠান্ডা পড়ার কিছুদিন হচ্ছে আগে, তো সেই সময় কিন্তু এত মানুষজন এখানে ছিল না। আর এখানে আশেপাশের পরিবেশ খুব সুন্দর, চারদিকে দেখতে পাচ্ছেন এরকম পাইনের ফরেস্ট রয়েছে। আর এখানে আরেকটা স্মৃতি আমার কিন্তু মনে পড়ে গেল।
এখন দেখুন আমার ঘড়ির মধ্যে দেখাচ্ছি, আগেরবার যখন আমি এখানে এসেছিলাম ঘুরতে তখন কিন্তু এখানে একটা পোষ্য একটা ডগি ছিল যার সাথে আমি ছবি তুলেছিলাম। এইবারে আসার পরেও দেখছি এখানেই রয়েছে। এই মন্দিরের এই যে পোষ্য কুকুরটা আছে সারা বছর কিন্তু মানে এখানেই পড়ে থাকে, কোথাও যায় না। যখনই মোটামুটি এখানে আসবেন দেখবেন এখানে আশেপাশের মন্দিরের যে প্রাঙ্গণটা আছে কোথাও না কোথাও ঠিক দেখতে পাবেন। এখনের সময় এখানে একটুও ঠান্ডা নেই, একদম পুরো নর্মাল ওয়েদার। যখন ঠান্ডার সময় আসা হয়, বরফ যখন পড়ে এখানে, তখন এই যে পাইন ফরেস্টগুলো এবং এই যে মন্দির আছে চারদিক পুরো সাদা হয়ে থাকে। তো সেটা হচ্ছে একটা অন্য আকর্ষণ। আর যারা হচ্ছে গ্রিন দেখতে চান তাদেরকে বলবো শীত পড়ার যে আগের যে সময়টা এখনের সময় থেকে এই সময়টা সব থেকে বেস্ট। এই যেখানে হিডিম্বা দেবী টেম্পলটা আছে ওখান থেকে একদম যে সোজা সমতল রাস্তাটা বেরিয়ে গেছে না, এই রাস্তা ধরে যদি অল্প যদি এগোনো যায় তাহলে সামনে রয়েছে আরেকটা মন্দির, ঘটোৎকচের মন্দির। জোর করে হয়তো 2 মিনিট থেকে 3 মিনিটের মতো সময় লাগলো, ওই মন্দির থেকে চলে আসলাম একদম এই জায়গায়। এখানে সামনে রয়েছে ঘটোৎকচের মন্দির, যেখানে দেখবেন কিছু মহিষের সিং টিং সব আছে। তো জায়গাটাতে সেইরকম মানুষজন থাকে না, এখানে যত বেশি ভিড় হয় সব কিন্তু হিডিম্বা দেবী টেম্পলেই হয়। একটা কথাই আছে যে হিডিম্বা দেবী টেম্পল দর্শন করলে এই মন্দিরটা নাকি দর্শন করতে হয়। তো এর আগেরবারও যখন এসেছিলাম তখনও করেছি, তো এইবারও আসলাম। টেম্পলের বাইরে এখানে দেখছেন লাইন ধরে প্রচুর খাবারের দোকান রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু এগুলো সব ভেজ খাবার, কোনো নন ভেজ এখানে পাওয়া যায় না। এখানে এই পাশলাগাও এই জায়গাতে আছে একটা ছোট্ট একটা মেলা প্রাঙ্গণ, যেটা সারা বছর যখনই এখানে আসবেন তখনই এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে সুন্দর একটা নাগরদোলা, তার সাথে বাচ্চাদের জন্য এরকম ছোট্ট এরকম টয় ট্রেনের মতো। আর এখানে পাশে রয়েছে এগুলো হচ্ছে টিকিটের কাউন্টার। দেখছেন কত রকমের এখানে সব অ্যাক্টিভিটি রয়েছে। আর সামনে রয়েছে পাহাড়, বরফ, জায়গাটার লোকেশন দুর্দান্ত। এটা হচ্ছে সমতল রাস্তা, যে রাস্তাতে গাড়ি দিয়ে পৌঁছানো যায় একদম ওপরে। যাওয়ার সময় সিঁড়ি দিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম আসার সময় সমতলটা দিয়ে আসি। এই রাস্তা দেখেছেন তো কত জ্যাম, এই জন্য আমরা শর্টকাট নিয়েছিলাম। এই যে জায়গাটা দেখছেন এখান দিয়ে সিঁড়ির ধাপ ভেঙে আমরা গিয়েছিলাম একদম ওপরে মন্দির পর্যন্ত। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে আপেলের গাছ। এইরকম রাস্তায় যাওয়াকালীন এরকম অনেক গাছ রয়েছে, আপেল হয়ে রয়েছে কিন্তু ছোট ছোট। ওই যাওয়া আসা এবং ওখানে যে কিছুক্ষণ ঘুরলাম, ওই টোটাল সব মিলিয়ে 1 ঘন্টার কাছাকাছি লাগলো। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। আর এই জায়গাতে আসার পর ব্যতিক্রমে এখানে আরও হচ্ছে যে দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে যারা এই সেম এজেন্সির সাথে এই সেম জায়গা ট্যুর করছেন। তো আপনারা কোন কোন জায়গায় ঘুরলেন? নমস্কার সবাইকে। আমরা 6 days 5 nighter একটা ট্যুর নিয়েছিলাম হেরিটেজ ট্রাভেলসের থ্রু দিয়ে। আমরা স্টার্ট করেছিলাম সিমলা হয়ে, কাসোল হয়ে, এখানে মানালি দিয়ে আজকে শেষ করছি। টোটাল ওভারঅল ট্যুরটা আমাদের খুবই ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। কোন জায়গায় বাড়ি আপনাদের? বর্ধমান থেকে আসছি। তাহলে কি সাজেস্ট করবেন, যারা ভিডিওগুলো দেখছে এজেন্সির মাধ্যমে কি আসা কি সেফ হবে? হ্যাঁ, অবশ্যই এজেন্সির মাধ্যমে আসা সেফ হবে। এই কারণেই, কারণ আপনি এই জায়গায় নতুনভাবে আসতে গেলে আপনার অনেক কিছু অজানা অচেনা, সব জায়গায় আপনি হয়তো সেইভাবে এক্সপ্লোর করতে পারবেন না। তো সেই জায়গাগুলো আপনাকে এখান থেকে লোকাল কোনো কিছু জিনিস হায়ার করতে গেলে বা কোনো ট্রাভেলার হায়ার করতে গেলে আপনার হয়তো কস্টিংও বেশি হতে পারে। তো দেখুন 19-20 সমস্যা সব জায়গাতেই লেগে থাকবে। তো আমার সাজেশান এটাই যে আপনি যদি কোনো ট্রাভেলারের থ্রু দিয়ে আসছেন, আমি কোনো একটা পার্টিকুলার ট্রাভেলারের নাম নিচ্ছি না, ধরুন কোনো কারো দিয়ে আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা সুবিধা হবে কি, আপনাদের ওই হেডেকগুলো নিতে হবে না। রোজ আপনার এই সকালে ওঠা, কি খাবার আপনি অ্যারেঞ্জ করবেন, এগুলো সবই একটা সমস্যার মধ্যে পার্ট থাকে। আপনারা এখানে এসছেন, ঘুরতে আসছেন, এক্সপ্লোর করতে চাইছেন ব্যাপারটা, সেটার প্রতি আপনাদের আমার মনে হয় বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনারা যদি সবসময় কোনো ধরুন আজকে কি গাড়ি অ্যারেঞ্জ করব, কি খাবার খাবো, সেগুলোর থেকে বেটার আমার মনে হয় আপনারা যেটা এনজয়মেন্ট করতে আসছেন সেই এনজয়মেন্টের উপর আপনাদের ফোকাস করাটা বেশি জরুরি হয়। একদম একদম। আর এখানে না এই সিজন টাইমে আসলে একটা সমস্যা হয়, পুরো মানালি জুড়ে এত পরিমাণে ট্রাফিক জ্যাম লেগে যায় যেখানে বেরোতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে সময় লেগে যেতে পারে। তো যাই হোক করে আমাদেরকে মোটামুটি কুল্লু ক্রস করতে হবে, তারপর আমরা পৌঁছবো একদম কালকা স্টেশনে। তারপর ওখান থেকে রয়েছে রাতের নেতাজি এক্সপ্রেস। সকালের ব্রেকফাস্টে এখানে অপশন থাকে, আমাদেরকে দিয়েছে পুরি এবং তার সাথে আলুর সবজি। আর এখান থেকে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য দেবো আপনাদেরকে। আপনারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করতেন যে দাদা একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করুন কিংবা একটা ট্যুরের সঙ্গে নিয়ে চলুন, সেই জন্য ঠিক করলাম সামনের দুর্গাপুজো কাটিয়ে একদম লক্ষ্মী পুজোর 2 দিন পর 27শে অক্টোবর একটা হচ্ছে ট্যুর প্ল্যান করছি, যেখানে আপনারা যারা হচ্ছে আসতে চাইবেন আপনাদের সবার সঙ্গে আমিও থাকবো, সবার সঙ্গে একসঙ্গে ঘুরবো, মজা করবো, হই হুল্লোড় করবো। আর এই হচ্ছে যে আমাদের এই যে ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন তাদের হচ্ছে অনার পার্সন, এদিকে রয়েছে রিদ্দা আর এখানে রয়েছে সুশান্ত দা। এর আগেও কিন্তু এনাদের সাথে আমি ট্যুর করেছি, সিমলা, কাসোল, মানালি আপনারা দেখেছেন। তো সেই সমস্ত জায়গাগুলোতে আমি কিন্তু আবার একবার ভিজিট করতে চাই, কারণ কিছু কিছু স্মৃতি আছে না যেগুলো সারা জীবন ভোলা যায় না এবং বারবার আমাদেরকে আকর্ষণ করে। দাদা এই যে ট্যুরটা হবে, ট্যুরে হচ্ছে আইটিনারি কী থাকবে, কতদিনের জন্য? 5 রাতি 6 দিনের প্ল্যান, সিমলা 2 রাত, কাসোল 1, মানালি 2।
সিমলা আর মানালিতে মেলের কাছে প্রপার্টি, কাসোলে রিভার সাইড। আর পিক আপ দুটো অপশন থাকে, সিমলা থেকেও কেউ চাইলে টয় ট্রেনে করেও চলে আসতে পারেন, টয় ট্রেন স্টেশন থেকেও পিক আপ হয়ে যাবে, বা টিকিটও আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি টয় ট্রেনে। আর কেউ যদি মনে করে যে না, আমি চণ্ডীগড় থেকে আসবো, সেটাও পসিবল, মানে কেউ যদি চায় যে কলকাতা থেকে কলকাতা প্যাকেজ করবে সেটাও হয়ে যায়, সেটাও হয়ে যাবে। আর সিমলা টু কালকা করলে সেটাও হয়ে যাবে। সেটাও হয়ে যায়। কেউ যদি মনে করে যে নিজে ট্রেনের টিকিট করবে, সেটাও পসিবল। কেউ যদি বলে যে না, আমি কোনো হেডেক নেবো না, আপনার এই টোটালটা করে দিন, সেটাও পসিবল। অবশ্যই আমি তোমার কমেন্টেও চেক করেছি, অনেকে দেখেছি যে এই জিনিসগুলো তোমার অনেকেই বলে যে দাদা তোমার সঙ্গে ঘুরতে যাবো ঘুরতে যাবো, অনেকেই চায়, কারণ অনেকেই বলে হ্যাঁ, অনেকেই কিন্তু বলে। আমার কখনো পসিবল হয়ে ওঠে না। একটা গ্রুপ যদি আসে তাহলে কি হবে, বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে জিনিসটা, আর সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব আনন্দ ফুর্তি করে আমরা পুরো ট্যুরটাকে কমপ্লিট করতে পারবো। একদম ঘরোয়া পরিবেশ, বাঙালিয়ানা খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু কোনো গ্রুপ ট্যুর নয়, এটা হচ্ছে আমার যারা অডিয়েন্স আছেন, মানে যারা আমার পরিবার, যারা আমাকে দেখছেন, তাদের সঙ্গে একটা সময় কাটানোর একটা ভালো সুযোগ আর কি। আচ্ছা, যে টিকিটের যে বিষয়টা আছে, বিশেষ করে আমরা দেখি এখানে আসার জন্য বেশি ট্রেন নেই, মানে কালকা মেল কিংবা যে অমৃতসর মেল আছে, তো কতদিন আগে থেকে টিকিট করলে ভালো হয়? টিকিট 60 দিন আগে ওপেন হয়, 2 মাস 60 ডেজ, 60 দিন আগে টিকিট ওপেন হয়। এবার যখন যেদিন টিকিট ওপেন হবে সেই সময়ই টিকিট শেষ হয়ে যায়, তো সেই জন্য কেউ যদি পরে প্ল্যানিং করে তখন কিন্তু টিকিট পেতে একটু ইস্যু হবে। মানে 2 মাস আগে থেকে বুকিং করতে হবে। 60 দিন আগে, তো সেই ক্ষেত্রে যদি 60 দিনের আগে থেকে কেউ যদি বুকিং করে রাখে, সেটা নিজেরাও টিকিট করুক বা আমরা করে দিই, সেই জিনিসটা কিন্তু সুবিধা হবে। এবার 60 দিন পার হয়ে গেলে তখন কিন্তু টিকিট পাওয়া মুশকিল, ওয়েটিংয়ে টিকিট চলে যায়, ঠিক আছে, পুজোর টাইমে, সেই জন্য অনেকে ঘুরতে যায়, তো সেই জন্য আচ্ছা, এখন তো হাতে তো অনেকটা সময় আছে আমাদের, এখন থেকে কেউ যদি ফোন করে যদি বুকিং করে আগে থেকে অ্যাডভান্স, সেটা কি পসিবল? এখন থেকে যদি বুকিং করে রাখে তাহলে সেটা সুবিধা হবে। আর এই ট্যুরের মধ্যে আমরা যে ঘুরছি না, কোনো দিক থেকে কিন্তু মনে হচ্ছে না যে এনারা হচ্ছে ওনার পার্সন, পুরো একদম মানে ফ্রেন্ডলি, একদম পুরো বন্ধুর মতো পুরো মিশে গেছে একসাথে। প্রায় 9 রাত্রি 10 দিনের মতো আমরা ঘুরলাম। তো আপনাদের ইচ্ছে হলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এবং একসাথে সবাই মিলে মজা হবে। দেখুন, কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর, তাছাড়া ডিসক্রিপশনের মধ্যেও থাকবে। আচ্ছা, সোমনা, তোমাদের স্পিতি ট্যুর কেমন লাগলো সবার? দারুণ দারুণ খাওয়া দাওয়া দারুণ গাড়ি দারুণ হোটেল দারুণ হেরিটেজ ট্রাভেল জিন্দাবাদ। তো এখন আমরা মানালি ছেড়ে একদম কুল্লুর ওপর দিয়ে বিভিন্ন জায়গার সব সাইট সিন করতে করতে একদম গিয়ে পৌঁছবো রাত্রি 9টা থেকে 10টা নাগাদ একদম কালকা স্টেশনে। তারপর ওখান থেকে রাতে নেতাজি এক্সপ্রেস ধরে সেই বাড়ি, সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9 দিন 10 দিন হয়ে গেল, এরপর বাড়ি যাচ্ছি। একদিক থেকে খারাপও লাগছে, এত সুন্দর সুন্দর জায়গাগুলো কভার করেছিলাম, এখান থেকে সে গরমের রাজ্যে ফিরে যেতে হচ্ছে, কিন্তু না ফিরে গেলেও চলবে না, অনেক দিন হয়ে গেল বাড়ি ছাড়া। মানালি থেকে কুল্লু যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারবেন বেশ কিছু আপেল বাগান, হট বেলুন এবং প্যারাগ্লাইডিং ভিউ পয়েন্ট থেকে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। এছাড়া কুল্লুতে পৌঁছে রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চারের দৃশ্যও উপভোগ করা যায় এবং তারই সাথে বৈষ্ণবদেবী মাতা টেম্পল মন্দির দর্শন থেকে কুল্লুর বিখ্যাত শাল ফ্যাক্টরি থেকে একদম কম মূল্যে ভালো ভালো শীতের পোশাক কিনে নিয়ে যেতেও পারবেন। এরপর একটার পর একটা পাহাড়ের টানেল পার করে এগিয়ে যেতে থাকবেন স্টেশনের উদ্দেশ্যে। তবে মানালি থেকে কালকা পর্যন্ত এই পুরো জার্নিতে সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে হলে এবং সমস্ত জায়গায় থেকে ভালো ভালো সাইট সিন কভার করতে হলে তার জন্য সময় প্রয়োজন হাতে 5 রাত্রি 6 দিন, যার প্ল্যানিং দুর্গাপুজোর পরের জন্য তোলা রইল। আপাতত এখন শেষ মুহূর্তে আমরা চেঞ্জ করলাম আমাদের স্টেশন, চেঞ্জ হলো আমাদের বোর্ডিং পয়েন্টও। এখন ঘড়ি কাটায় রাত্রি 12টা, আর এখন আমি চলে আসছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। কালকা স্টেশনে যাওয়ার কথা ছিল, কারণ কালকা স্টেশন থেকে এই কালকা মেল ছেড়ে যায় হাওড়া পর্যন্ত, কিন্তু এত পরিমাণে লেট হয়ে গেছে, রাস্তায় এত পরিমাণে ট্রাফিক ছিল, যার জন্য বাধ্যগতভাবে চলে আসলাম একদম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। এখান থেকে রাত্রি 1:25 এই ট্রেনটা কিন্তু ছেড়ে রওনা হবে একদম হাওড়ার উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাইকে টাটা, বাই বাই।